বেআইনিভাবে সম্পূর্ণ লিগ্যাল কাভারেজ দিয়ে তাদেরকে কাউন্সেল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে টেলিভিশনে প্রচার করতে দেওয়া হচ্ছে। পর্যন্ত আমাকে ডেপুটি লিডার অফ দি অপোজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? যেহেতু আমি কতগুলো কঠিন কথা সংসদে বলতাম, আমাকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। আমার গানম্যান এবং আমার ড্রাইভারকে উদ্যোগ করে নেওয়া হয়েছে। হসপিটালে আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। পরে যখন আমার ভাই মারা যাওয়ার পর আমি চেয়ারম্যান হলাম, তখন আবার আমাকে চেয়ারম্যান করার পরে দলের থেকে সিদ্ধান্ত হলো এবং দলীয় সব এমপিরা মিলে আনএনিমাসলি ডিসিশন দিলেন যে লিডার অফ দ্য অপোজিশন হবে জি এম কাদের সাহেব। তখনও ওনারা এটা গ্রহণ করলেন না। স্পিকার সম্পূর্ণ বেআইনিভাবে আমার এটা গ্রহণ করলেন না এবং মানবিক কারণ দেখে রওশন এরশাদকে আবার করা হলো। কেন? কেননা আমি সত্য কথা বলেছি, জাতীয় বোর্ডের পক্ষে সত্য কথা বলেছি। আমার সঙ্গে ছিল জাতীয় বোর্ডের 90% লোক। তা আমরা কোথায় তাদেরকে সমর্থন দিয়েছি? কোন অনিয়মটা সবচেয়ে বেশি কোন দল তুলে ধরেছে, কোন দলের নেতা তুলে ধরেছে? জি এম কাদের তুলে ধরেছে। এটা আপনারা হিসাব করে দেখবেন। কাজে আমরা সরকারের কোনো অপকর্মে আমরা কোনো সময় সমর্থন দেই নাই। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, একটা সৌরভ সাহেব একটা লেগেছেন যে আমাদের কিছু কিছু নেতা তাদের সিম্বলের মধ্যে তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ সমর্থিত বলেছে। আমাদের নাম জানি, আমার নাম জানি, এরশাদ সাহেবের নাম জানি। তখন তো বললাম, সেই পরিবেশে যেখানে দলকে বেআইনিভাবে সম্পূর্ণ লিগ্যাল কাভারেজ দিয়ে তাদেরকে কাউন্সেল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে টেলিভিশনে প্রচার করতে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় আমাকে কিছু কিছু লোককে আমার মেনে নিতে বাধ্য হয়েছে। একটা কথা মনে রাখবেন যে একটি রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয়। আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করতে চান, আপনার একটি দল দরকার, রাজনৈতিক দল দরকার। এককভাবে আপনি কিছু করতে পারবেন না। আর রাজনৈতিক দল টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাজনীতি দিতে পারবেন। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে। এবং সেটা আপনারা জেনে চিন্তা করবেন যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন। যে কোনো বিবেকবান মানুষকে আমি এটা প্রশ্ন করতে চাই যে আপনারা যদি ওই জায়গায় আপনি থাকতেন, আমার জায়গায় আপনি কি করতেন? তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচনে নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করেছে। একজনকে তারা বনে জঙ্গলে দাবড়ে বেড়েছে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের ভাগ করে আমাদেরকে যখনই আমরা কথা বলতে চাই, যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই, তখনই ঘাবলাতে দিয়েছে। বিএনপি একই অবস্থায় ছিল, আমরাও ছিলাম। জামাতকে তো তারা নামিয়ে নিতে দেয়। সকলেই সমানভাবে আমরা নির্যাতিত হয়েছি। এখন আমাদেরকে সামনে দেখা গেছে, সেটা আমাকে সামনে দেখার সুযোগ ছিল। আমরা চেষ্টা করেছি যে কোনোভাবেই আমরা দলকে বাঁচানোর চেষ্টা করেছি, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আরেকটা কথা আমি বলে শেষ করবো। আরেকটা হলো যে আমরা নির্বাচন করিনি, আমাদের নেগোসিয়েশন ছিল সিট নিয়ে কোনো নেগোসিয়েশন হয়নি। আমরা সিট দিয়েছি যে আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট এতগুলি, সেখানে আমরা সুন্দর নির্বাচন চাই। তারা বলেছিল যে আমরা নৌকা উঠাই দিলে সুন্দর নির্বাচন হবে, ঠিক আছে, কিন্তু তারা নৌকা উঠায়নি। তার চেয়ে বড় কথা, যখন আমাকে ঘিরে ফেললো, তখন আমি বললাম যে আর যেন কোনো অল্টারনেটিভ নাই, আমার রাজনীতি যখন শেষ, আমার দলকে বাঁচাতে হবে। দলকে বাঁচানোর কি উপায়? যে কোনোভাবেই মাঠে থাকতে হবে এবং মাঠে থেকে ভবিষ্যতে রাজনীতির জন্য আমার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে, যে কোনোভাবে পার্লামেন্টে থাকতে হবে, যে কোনো জায়গায় থাকতে হবে, যাতে জনগণের জন্য আমি কাজ করতে পারি। এটা ছিল আমার বিবেচনা। ভুল হলে হতে পারে। আমি জিজ্ঞাসা করবো যারা এইসব কথা বলেন তারা কি করতেন, এবং সেখানে বলা হলো তখন আমি বললাম যে আমার এখানে যতগুলো লোক আছে এরা ভালো উপযুক্ত ক্যান্ডিডেট, তাদেরকে অন্তত তাদের জায়গায় আপনার নৌকা মার্কাটা উঠে নিলে তারা একটা ফাইট করার সুযোগ পাবে, নাহলে তো ফাইটিং করতে হবে না। আমরা সব সুযোগ করে দেবো, আমরা ব্যবস্থা করবো। তারপরে আমার ওয়াইফেরটা দেওয়া হলো, আমার ওয়াইফের ছিল ওখানে, তার নামটা বলো, এবং প্রচারিত করা হলো যে আমি ওয়াইফের জন্য আমি নির্বাচনে যাইনি এবং আমি গেছি যখন ওয়াইফকে দেওয়া হয়েছে। এগুলো প্রচারণা। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এটা সম্পূর্ণ অসত্য কথা, অপপ্রচার। এবং আমি কোনো সিটের নেগোসিয়েশনের জন্য নির্বাচনে যাইনি, এটিও অপপ্রচার। এগুলো করে আমাদেরকে ব্যক্তিগতভাবে হয়তো কেউ ভুল বুঝেছেন, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করছেন, কেউ হয়তো আমাকে অপছন্দ করে করেছেন, কেউ হয়তো আমার দলকে অপছন্দ করেছেন, দলকে ধ্বংস করতে চেয়েছেন। তো এই কথাগুলি
আমি মনে করি জনগণের সামনে বারংবার তুলে ধরা দরকার। সত্যের একটা শক্তি আছে, যে যত ষড়যন্ত্র করুক সত্য বেরিয়ে আসবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, যারা এসব কথা বলেন বা বুঝেন বা চিন্তা করেন, কোনো ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পিছনে একটি ইতিহাস থাকে। ইতিহাস থেকে যদি আপনি চিন্তা করেন আমরা ইতিহাস ভুলে যাই, তাহলে বুঝতে পারবেন কোথায় কিভাবে হয়েছে। যেটা আমি বললাম বারংবার, আমি একটা কথা বলে আসছি, এই সংস্কারটি শুধু নির্বাচনের সংস্কার নয়। নির্বাচন ব্যবস্থা, ভালো নির্বাচন ব্যবস্থা অনেক সময় আমরা আন্দোলন করে পেয়েছিলাম। আমরা যখন 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটি একদলীয় নির্বাচন হওয়ার অবস্থা হয়েছিল, সেটাকে মানুষে বর্জন করেছিল। তারপরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল 96। আবার এসে 2001-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল কেয়ারটেকারের আমলে, কিন্তু আবার এসে 2008-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরে সঠিক অর্থে কি আমরা সুষ্ঠু রাজনীতি পেয়েছি? কেন পাইনি? এটা কি খালি শুধু জাতীয় পার্টির কারণে? পুরো সংবিধান তৈরি করেছে এমন ভাবে, এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি। এক ব্যক্তি, উনি শুধু নির্বাহী প্রধান নয়, উনি পার্লামেন্টের প্রধান, উনি বিচার বিভাগের 99 ভাগ ওনার, সমস্ত প্রতিষ্ঠানকে উনি নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারেন, নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। সেই অবস্থায় লর্ড এটনের একটা কথা আমি বারংবার উল্লেখ করতে চাই। ঐতিহাসিক ইতিহাসবিদ, একজন রাজনীতিবিদ, উনি একটা বিখ্যাত উক্তি যারা সারা বিশ্বে এখন বিভিন্ন জায়গায় একটা উক্তির জন্য তাকে স্মরণ করে মানুষ। কি বলেছিলেন? পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। পাওয়ার, ক্ষমতা পেলে মানুষের দুর্নীতির দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাবসলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরো ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে? সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান, আপনি আজকে সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। এটা ইতিহাসের সত্য, চরমতম সত্য কথা। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা ঐতিহাসিক সত্য হিসেবে সারা পৃথিবীতে গ্রহণ করা হয়েছে। কাজে আপনি এই ধরনের দিয়ে, যখন আপনি 2008 সালে দিয়েছেন সার্বকভাবে, আওয়ামী লীগ তো দানব হয়েছে। তবে আওয়ামী লীগ না হলে আরেকজন হলে যে দানব হতো না, এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এখন যে কেউ হয় দানব হবে না, গ্যারান্টি দিতে পারবেন? তো আমি চাই যে সুষ্ঠু নির্বাচনই শেষ নয়, আমরা সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা চাই, একটি সংস্কার চাই, আমরা শাসন ব্যবস্থার সংস্কার চাই আমরা, এবং নির্বাচনের আগেই সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ চাই, যেখানে দলীয়করণ থাকবে না। আপনারা কি দলীয়করণ এখন দেখছেন? নিশ্চয়ই দলীয়করণ দেখবেন, কেননা আমাদের দেশে দুটি বড় দল দলীয়করণের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করেছিল। একটি দল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দল এসে সেই জায়গাটা অবস্থান নিয়েছে। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আরেকজন এসে সেখানে অবস্থান নিয়ে করেছে। কাজে এই দলীয়করণ কি বন্ধ হয়েছে? আমরা যখন নির্বাচনে যাব তখন আমাদের ডিসি সাহেব, আমাদের এসপি সাহেব, পুলিশ ইত্যাদি ইত্যাদি সবাই কি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা আশা করতে পারি? তাহলে আমরা কি করতে হবে? এগুলোকে আমার দেখতে হবে। নির্বাচনটা সুষ্ঠু করার বিষয়ে তো আমাদের এগুলো খেয়াল করতে হবে। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে? পেরেছে একটা দিকে, মানে এক দল চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয় না? অনেক মামলা হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার মামলা। এইসব কথার জন্য আমি বলতে চাই যে এগুলো জিনিস ঠিক করতে হবে। সংবিধানের ব্যাপারে আরেকটি ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছেন। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কাজে এটার বিরুদ্ধে রিট হতে পারে, এবং এটার বিরুদ্ধে রিট হলে একটা বড় টেকনিক্যাল মিস্টেক আছে এই সংবিধান সংশোধনে। সেটা আমি আইনজ্ঞ না, তাও বলছি, সেটা হলো যে তখন নিয়ম ছিল সংবিধান সংশোধন করার পরে এটাকে গণভোটে দিতে হবে। সেই গণভোটে আওয়ামী লীগ সরকার এটাকে দেয়নি।
ফলে টেকনিক্যাল একটা মিস্টেক আছে। এটা যদি কেউ রিড করে, আমার ধারণা হয়তো মহামান্য বিজ্ঞ আদালত এটাকে মঞ্জুর করবে। তাহলে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে আপনারা, সেই সংবিধানে আপনারা যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন এবং সত্যিকার অর্থে একটা গণমুখী এবং এককেন্দ্রিক পাওয়ার থেকে আমরা পাওয়ারটাকে জবাবদিহিতামূলক পাওয়ার ক্ষমতা বন্টন, এই ধরনের একটি সিস্টেম আমরা ইভলভ করতে পারবো। এটার সমস্যা কোনো বিরাট কোনো সমস্যা হবে না। এটি হলো আমাদের স্ট্যান্ড। এই জন্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই ধরনের পরিবেশের জন্য আমরা দেখতে চাই এবং এই কথাটা এই জন্যই বলেছি আমি, যে আমরা পরীক্ষা করে দেখতে চাই আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আমাদের যখন ক্যান্ডিডেটরা যাবে তাদেরকে ঘরের থেকে বেরোতে দিবে কিনা, সেন্টারে মেরে বের করে দিবে কিনা, বা ডিসি সাহেবরা নিজেই একটা করে এক দলের পক্ষে সরাসরি রিপোর্ট দিবে কিনা, এটা তো আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ফলে ওই জিনিসগুলি আমরা নিশ্চিত হতে চাই। আর জানতে চাই যে এর পরবর্তীকালে যেই ক্ষমতা আসুক উনি যেন দানব না হয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে বিবেচনা করবেন সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এই জন্যই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে তারা এগিয়ে এসছেন। ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের উপরে আমাদের আস্থা আছে। তারা উপযুক্ত ব্যক্তি এবং তারা দুর্নীতিমুক্ত, তারা লোভ লালসা মুক্ত, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখতে চাই তারা সঠিকভাবে কাজ করবেন এবং সেইভাবে তাদের কাজের মূল্যায়ন, যত কাজটা যদি সঠিকভাবে কাজ করতে থাকলে আমরা বুঝতে পারবো তাদের হাতে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়েছি আমরা। খালি একটি সমস্যা নয়, সংস্কার শুধু সমস্যা নয়। এই মুহূর্তে দেশের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এই মুহূর্তে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। সর্বস্তরে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি এখনো কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান আছে। অবশ্য এটা আস্তে আস্তে কমে আসছে। আমরা কাজেই ওগুলোকে ওনাদের সময় দিতে হবে, দেশকে স্টেবল করতে হবে, দেশের মানুষের খাওয়া পড়া নিশ্চিত করতে হবে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে আমরা সার্বিকভাবে যে কোনো সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে উত্তরণ ঘটবে, এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে এখন আমি তোমাদের মতামত চাই। আমি তোমাদের মতামতের জন্য তোমাদেরকে ডেকেছি। এই ঘটনাগুলো বলার পরে তোমরা তোমাদের ওখান থেকে দিবে, কোনো অ্যাড্রেস করার দরকার নাই। তোমরা কি বলতে চাও, কি হলে ভালো হয়, কিভাবে করলে আমাদের জনগণের কাছে আমরা আরো বেশি করে গ্রহণযোগ্যতা লাভ করতে পারি, সেসব বিষয়ে তোমাদের কথা। একটি কথা বলে শেষ করবো, সেটা হল তরুণ সমাজ এবার কিন্তু ভোটার হচ্ছে অনেকেই, যারা হয়তো 18 থেকে 35 বছর, এদের ভোটের সংখ্যা 3 থেকে 4 কোটি। এরা কিন্তু একটা নতুন ধরনের প্রজন্ম এবং এদের ধ্যান ধারণা ভিন্ন। তাদেরকে আকৃষ্ট করার রাজনীতি না দিলে তারা আমাদের রাজনীতিকে ঝুঁকবে না। তারা আগামী নির্বাচনে একটা বড় ধরনের রাজনৈতিক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এই জন্য যুব সংগঠন এবং আমাদের যারা যুবদের নিয়ে কাজ করে সেই রকম সংগঠনের দায়িত্ব অনেক বেশি বলে আমি বিশ্বাস করি। এখন তোমাদেরকে আমি ক্যামেরা চলবে, তোমাদেরকে এরপরে আমি ফ্লোর দিব, তোমরা এক এক করে কথা বলবে এবং বেশি লোককে দেওয়া যাবে না। তোমরা সবাই কথা বলবে, এটা সম্ভব নয়। তোমরা চাইলে আমার কোনো আপত্তি নেই, তোমরাই চাইবে না, কেননা এটা করতে গেলে 10, 15, 20 ঘন্টা, সারাদিন লাগবে, 24 ঘন্টা। কাজে কিছু কিছু লোকের বক্তব্য বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ভিত্তিকে আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য। তোমরা তোমাদের মতামত জানাবে সুস্পষ্টভাবে, কোনো বাগ্রামবাড়িতার বা বনিতার দরকার নেই, কোনো ভূমিকার দরকার নেই। যেটা তোমরা ভালো মনে করো, এটা হলে ভালো হয়, এটা করা উচিত, এটা আমরা করবো, বা আপনারা এটা করলে ভালো করবেন, এই জিনিসগুলি আমরা তোমাদের শুনতে চাই। তো ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তীকালে আবার সকলের প্রশ্ন উত্তর দেবো। আসসালামু আলাইকুম।